নমস্কার, আমি মীর। সানডে সাসপেন্সে আমাদের আজকের গল্পটিতে বেশ কিছু নৃশংস ও বীভৎস বর্ণনা রয়েছে। এই কারণেই আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন যে কাজগুলো আমাদের করতে বারণ করা হতো আমরা কিন্তু সেইগুলোই করতাম। তাই যে সমস্ত কচি কাঁচারা আমাদের এই অনুষ্ঠান শোনো, সবাইকে একটা অনুরোধ, গল্পটা মা বাবার গা ঘেঁষে বসে শুনো। আজকের গল্পে প্রাণী হত্যার কিছু দৃশ্য রয়েছে। রেডিও মির্চি কোনোভাবেই প্রাণী হত্যা সমর্থন করে না। ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী প্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। আশা করি আমাদের সব শ্রোতারা গল্প শোনার আনন্দেই গল্পটি উপভোগ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শায়ক আমানের লেখা গল্প সুর। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরের স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তার লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তার 3টি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসানবাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে সুর। টুম করে একটা শব্দ হতেই 18 তলার লিফটের দরজা খুলে গেল এবং সামনে তাকাতেই বিনোদের মনটা শরতের কাশের মতো দুলে উঠল। লিফটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে তৃষা। এই স্টুডিওতে জয়েন করার পর থেকেই তৃষাকে ভারী ভালো লাগে বিনোদের। রিসেপশনিস্টের কাজ করে তৃষা, সেই সঙ্গে মাঝে মাঝে ভয়েস ওভারেও কাজে লাগে। মুখটা পুতুলের মতো, টুকটুক করছে ফর্সা। তবে যে জিনিসটা সব থেকে বেশি চোখ টানে বিনোদের, সেটা হলো তৃষার চোখ। ভরাট ডাগর চোখে কুচকুচে কালো অস্থির চোখের মণি, সারাক্ষণ যেন কাউকে খুঁজে চলেছে। বিনোদের মনে মনে ইচ্ছে ওই অস্থির মণি দুটো একদিন ওকেই খুঁজুক। মাঝে মধ্যে বিনোদের মনে হয় তৃষারও ভালো লাগে ওকে, কে জানে। বিনোদা যে কাজ কমপ্লিট। দা শুনতে ভালো লাগে না বিনোদের। ওকে কি বন্ধু ভাবতে পারে না তৃষা? কাষ্ঠ হাসি হাসে বিনোদ। এই আছি আর কি। আপনি বাড়ি ফিরছেন? তোমাকে লিফটে উঠতে দেখলাম তাই ধাওয়া করে এলাম। কথাটা বলে একটু হাসে তৃষা। বিনোদ ভ্যাবা চ্যাকা খায়। কেন করতে পারি না? হ্যাঁ, কিন্তু আমি। হ্যাঁ তুমি অফিসে ওরকম হাঁ করে তাকিয়ে থাকো কেন বলো তো? কথাটা বলে শটান বিনোদের দিকে ঘুরে তাকায় তৃষা। ওর ডান গালে রাখে নরম হাতটা। আমাকে ভালো লাগে তাই না বিনোদদা? চোখের দিকে তাকায় বিনোদ। চোখ মিথ্যে কথা বলে না। মেয়েটা কি মজা করছে? বুঝতে পারে না, তবে এটুকু বোঝে এই মুহূর্তে তৃষার অস্থির চোখ দুটো ওকেই খুঁজছে। লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। ভেতরে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ নেই। লিফট হুড়মুড়িয়ে নেমে চলেছে নিচের দিকে। একটা ভীষণ অস্বস্তির ঢেউ বিনোদকে চেপে ধরে। জানো, এই অফিসটা না ভালো নয়। এখানে এসে থেকে কয়েকজন আমাকে। তৃষার মাথাটা ঢলে পড়ে বিনোদের বুকে। মেয়েটার চোখ থেকে কিছু একটা তরল
গড়িয়ে নামছে বিনোদের বুকে। তৃষা কাঁদছে। বিনোদের অস্বস্তিটা বেড়ে ওঠে। তৃষার চোখ দুটো সে পছন্দ করে, কিন্তু সে চোখ থেকে জল নামলে কেমন দেখাবে তা সে কল্পনা করেনি। সে লিফট থেকে কোনো মতে বের হতে চায়, কিন্তু লিফটটা থামছে না কেন? প্লিজ প্লিজ দেখুন, প্লিজ আপনি এভাবে কাঁদবেন না। আপনাকে আপনাকে হাসলে ভালো লাগে। শুনুন, আমি আমি আপনাকে। হঠাৎ বিনোদের পকেটে সেলফোনটা বেজে ওঠে। সে ছিটকে সরে আসতে চায়, কিন্তু তৃষার নরম হাতগুলো আগলে ধরেছে তাকে। মেয়েটার কান্নাটা বেড়ে উঠেছে। স্টুডিওতে কি খারাপ কিছু হয়েছে তৃষার সঙ্গে? দীপ ফোন করেছে। বিনোদ সেই অবস্থাতেই ফোনটা রিসিভ করে কানে লাগায়। ওপাশ থেকে শোনা যায়, শালা আহাম্মক, আজ আবার স্টুডিওতে ছাতা ফেলে যাচ্ছিস তুই? একদম ভুলে গেছি। তুলে রাখ, কাল এসে নেব। এখন তো বৃষ্টি পড়ছে, ভিজে বাড়ি ফিরবি নাকি? বৃষ্টি পড়ছে? আচ্ছা শোন না, দাঁড়া, আমি লিফটে আছি, কল ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। দীপ ফোন রেখে দিতে যাচ্ছিল, এমন সময় ওপাশ থেকে একটা গলা শুনতে পেল বিনোদ। সে একটু থমকে বলল, দীপ, দীপ শুনছিস? কি? তোর পাশ দিয়ে এক্ষুনি কেউ হেঁটে গেল, গান গাইতে গাইতে। হ্যাঁ, গেল তো। কে গেল রে? তৃষা ওয়াশরুমের দিকে গেল। দীপ মিথ্যে বলেনি। গলার আওয়াজটা শুনেছে বিনোদ। তার বাঁ হাতটা এতক্ষণ তৃষার মাথায় ছিল, এবার সেটা নেমে আসে। দু হাতের ধাক্কায় তাকে ছিটকে দূরে সরিয়ে দেয় বিনোদ। কে তুমি? হ্যাঁ, কে তুমি? কে তুমি? ফাঁকা লিফটের মধ্যে গম গম করে ওঠে চিৎকারটা। তৃষার মুখটা এখন ঢেকে আছে কপাল বেয়ে নেমে আসা ঘন চুলের ঝালর। একটা মিষ্টি সুর কানে আসছে বিনোদের। সুরটা সে একটু আগেই কোথাও শুনেছে। ও মা, আমি তৃষা, সেই যার চোখ দুটো ভালো লাগে তোমার। দেখবে এখন আমার চোখ দুটো। বিনোদের শরীরের মাঝখান দিয়ে একটা সরীসৃপ উঠছে মনে হয় তার। মুখটা একটুও দেখা যাচ্ছে না। ধীরে ধীরে তৃষার দুটো হাত উঠে আসে, চুল দুপাশে সরিয়ে নিজের মুখটা দেখাতে চায় সে। চোখ সরালে চলবে না, তাকিয়ে থাকো আমার দিকে। দেখো দেখো আমার চোখ দুটো। বিনোদা, তাকাও আমার চোখের দিকে, দেখো। বিনোদের পা কেঁপে ওঠে। নিজের বুকের দিকে তাকায় সে। এতক্ষণ বুকে যে তরল স্পর্শটাকে সে জল ভেবেছিল, সেটা জল নয়, রক্ত। মাঝখান থেকে চিরে চুল দুদিকে ভাগ করছে তৃষা। তাকিয়ে আছো তো? তাকিয়ে আছো? 3 গোনার আগেই কয়েক সেকেন্ড থেমে যায় তৃষা। তারপর এক ঝটকায় সরিয়ে ফেলে সমস্ত চুল। তীব্র আকাশ বিদীর্ণ করা পৈশাচিক হাসিতে ফেটে পড়ে সে। একটু আগে যে হাসি দেখতে চাইছিল বিনোদ, তার ঘন হরিণ চোখের মণিটা এখন উধাও। সাদা পোর্সেলেনের মতো দুটো চোখ উদ্দাম নারকীয় হাসিতে বারবার কেঁপে উঠছে। কালো চেরা দাগে ভরে যাচ্ছে মুখ।
তৃষার শরীরটা বদলে যাচ্ছে অন্য কিছুতে। একটু আগের সেই মিহি সুরটা বেড়ে চলেছে। আপনার নাম? দীপ্তাংশু স্যার, দীপ্তাংশু মিত্র। ভিকটিম শেষ আপনাকেই কল করেছিল। সেদিনের কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিচ্ছে দীপের। এই কদিন রাতে ভালো ঘুম হয়নি। চোখ বুঝলেই বিনোদের মাঝখান থেকে দুভাগ হয়ে যাওয়া শরীরটা। স্টুডিওরই ওয়েটিং রুমে ইন্টারোগেশন চলছে। দীপের সামনে বসে আছেন ইন্সপেক্টর নিরলস ব্যানার্জি। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। সুঠাম রিজু চেহারা, শান্ত ঘন চোখে চেয়ে আছেন সামনের টেবিলে বসা দুজনের দিকে। একটু আগে লিফটের সিসিটিভি ফুটেজ দেখার পর থেকেই তার ভুরু দুটো কুঁচকে আছে। ও কল করেনি স্যার, আমি করেছিলাম। ছাতা নিয়ে যেতে ভুলে গেছিল। ভাবলাম এখনো বেশি দূর যায়নি, তাই কল করে ফিরে আসতে বললাম। গলায় অস্বাভাবিক কিছু খেয়াল করেছিলেন? অস্বাভাবিক কিছু আমি শিওরলি বলতে পারবো না, তবে মনে হয় একটু এক্সাইটেড লাগছিল। কবজির ওপর রাখা নোটবুকে কিছু লিখে নিলেন ইন্সপেক্টর। তারপর মুখ তুলে বললেন, দেখুন দীপবাবু, খুন একটা হয়েছে, মানে খুনি একজন আছে, এবং এখানে যেভাবে খুন হয়েছে তাতে আত্মহত্যার কথা ভাবাই যায় না। খুনি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে এটা খুন। স্ট্রেঞ্জ। স্যার, আপনি তো ফুটেজটা দেখলেন, তারপরেও বলবেন এটা স্বাভাবিক খুন? অলৌকিক কিছু সাজেস্ট করতে চাইছেন? ফুটেজ যা দেখা যাচ্ছে সেটা অ্যাবসার্ড বটে, কিন্তু অলৌকিক ছাড়াও তার ব্যাখ্যা দেওয়া যায়। ফুটেজে আমরা দেখছি সেদিন সন্ধে 7:15-তে 18 তলা থেকে লিফটে ওঠেন বিনোদবাবু। সে সময় লিফটে তিনি একাই ছিলেন। তবে ওঠার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। দেখে মনে হয় যেন তার সঙ্গে অন্য কেউ আছে। কারো সঙ্গে কথা বলতেও শোনা যায়, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে লিফট ফাঁকা। আমরা ধরে নিতে পারি কোনো রকম মানসিক সমস্যা ছিল তার, হ্যালিউসিনেশন। এর কিছুক্ষণ পর লিফটের আলো নিভে যায় এবং মিনিট 10 আলো বন্ধ থাকে। আলো জ্বলে উঠতে দেখা যায় বিনোদবাবুর দেহ লিফটের মেঝেতে পড়ে আছে এবং শরীর মাঝখান থেকে দুভাগ করে কাটা। কোয়াইট আ গোর। কিন্তু এমন তো হতেই পারে যতক্ষণ আলো বন্ধ ছিল তার মধ্যে কেউ লিফটে ঢুকে খুনটা করে বেরিয়ে যায়। দ্বীপের পাশের চেয়ারেই বসেছিল জয়ন্ত। সে বলল, 10 মিনিটের মধ্যে একটা মানুষকে আধখানা লম্বালম্বি করে কেটে ফেলা এটা সম্ভব স্যার। তাছাড়া লিফটের লক বলছে ওই সময়ের মধ্যে লিফট একবারও থামেনি। চলন্ত লিফটের মধ্যে মানুষ কি করে ঢুকবে বলুন তো? মানে আপনাদের যুক্তি হলো একটা ফাঁকা অন্ধকার লিফটের মধ্যে একটা নিরস্ত্র মানুষ নিজেকে 2-আধখানা করে কেটে ফেলেন, দ্যাট টু কোনো ওয়েপন ছাড়া। এটা কোনো মানুষের কাজ নয় স্যার। সেদিনের ঘটনার পর প্রায় দিন 7 কেটে গেছে। স্টুডিওর পরিবেশ আগের থেকে কিছুটা শান্ত হয়েছে। কাজকর্ম আবার শুরু হয়েছে আগের মতো। বিনোদের দেহ পোস্টমর্টম করে আলাদা কিছু পাওয়া যায়নি। তারা জানিয়েছে ক্লিন কাট, কোনো ধারালো অস্ত্র দিয়ে ওপর থেকে নিচ অবধি মাছের মতো কাটা হয়েছে মানুষটাকে। শরীরের দুটো ভাগেই অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আপনাদের স্টুডিওটা কতদিনের? ওই বছর 5 হবে। মালিক তো আপনি? দ্বীপের দিকে চেয়ে জিজ্ঞেস করেন ব্যানার্জি। আগে হ্যাঁ। কি ধরনের কাজ হয় এখানে? সাউন্ড স্টুডিওতে যা হয় আর কি,
অনেকে গান রেকর্ড করতে আসে, আমরা সুরও তৈরি করে দিই দরকার হলে। তারপর ধরুন ফলি থেকে শুরু করে আপনার মোট কজন কাজ করে এখানে? সবাই মিলে 5 জন স্যার। স্টুডিওটা তো বেশি বড় নয়। নামগুলো বলবেন? আমরা 2 জন ছাড়া তৃষা বলে একটি মেয়ে আছে। তাছাড়া বিকাশ দা রেকর্ডিংটা দেখেন। বেশ, আপনারা কি কাজ করেন? তৃষা রিসেপশনিস্ট। কোনো ক্লায়েন্টের ফিমেল ভয়েস ওভার দরকার হলে ওই করে দেয়। বাকি আমরা 3 জন সাউন্ড মিক্সিংটা দেখি। আর যিনি মারা গেছেন, আই মিন বিনোদ কাঞ্জিলাল? ও মেনলি ভয়েস ওভারটাই করত। মানে টিভিতে যে বিজ্ঞাপন দেখেন সেখানে যেমন থাকে না। নোট বইটা বন্ধ করে পকেটে রাখেন ব্যানার্জি। তারপর জয়ন্তর দিকে চোখ ফিরিয়ে বলেন, আপনি এখন যেতে পারেন। দীপাংশুবাবুর সঙ্গে একটু দরকার আছে আমার। জয়ন্ত বেরিয়ে যেতে ব্যানার্জি দ্বীপের দিকে ফেরেন। দেখুন, এটা যে হমিসাইড তাতে সন্দেহ নেই। যেহেতু স্টুডিওর বিল্ডিংয়েই হয়েছে এবং বিল্ডিংয়ের দারোয়ান বাইরে থেকে কাউকে লিফটে উঠতে দেখেনি, তাই আপনাদের 4 জনের কেউই সন্দেহের বাইরে নন। আপনাদের ফোন নাম্বার আর ঠিকানাগুলো একটু লাগবে আমার। বাকিদের নাম্বারগুলো দিচ্ছি, কিন্তু আমার ফোনটা না কদিন হলো সার্ভিস সেন্টারে দিয়েছি, কল রিসিভ করতে পারবো না। সারাতে দিয়েছেন কেন? ওই একটু প্রবলেম হচ্ছে স্যার। কল রিসিভ করলেই কখনো মিউট, আবার কখনো নিজে থেকেই কল রেকর্ড শুরু হয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে বসলেন ইন্সপেক্টর। মানে আপনার সঙ্গে বিনোদবাবুর কলটাও রেকর্ড হয়ে থাকতে পারে। দ্বীপের চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে। হ্যাঁ স্যার, হতে পারে। আমার একদম খেয়াল ছিল না। যদি হয়ে থাকে তাহলে ওই রেকর্ডিংটা আমার চাই। ফোনটা ঠিক হয়ে এলেই আমি আপনাকে। না, এক্ষুনি লাগবে আমার। সার্ভিস সেন্টারের নাম্বার আছে? এই রে, আমার কাছে তো নেই, কিন্তু ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে। লুক ফর ইট, তারপর কল করে বলুন ওটা এক্ষুনি পাঠিয়ে দিতে। দীপ দ্রুত ল্যাপটপ টেনে নিয়ে সার্চ করতে শুরু করে। ব্যানার্জি ঘর থেকে বাইরে বেরিয়ে গোটা স্টুডিওটা ভালো করে ঘুরে দেখতে থাকেন। মোট 4টে রুম, একটা রিসেপশন কাম ওয়েটিং রুম, একটা রেকর্ডিং রুম, আর 2টো বড় ঘরে মেশিনে মিক্সিং হয়। রেকর্ডিং রুমের দুদিকের দেওয়ালে 2টো বড় কাঁচের জানলা। 2টো জানলা দিয়ে 2টো মিক্সিং রুমের ভেতর দেখা যায়। রেকর্ডিং রুমের শিল্পীকে হাতের ইশারায় কিছু সংকেত দেওয়ার জন্যই ব্যবহার হয় জানলাগুলো। তবে মূলত মিক্সিং রুম থেকে কণ্ঠশিল্পীর সঙ্গে যোগাযোগ রাখা হয় হেডফোনের মাধ্যমে। ব্যানার্জি ফাঁকা রেকর্ডিং রুমের ভেতর ঢুকে এলেন। ঘরে 2টো চেয়ারের ওপর 2টো হেডফোন রাখা। সেগুলোতে কান রাখলে মিক্সিং রুমগুলোর ভেতরের শব্দ শোনা যাবে। ব্যানার্জি প্রথম হেডফোনটায় কান রাখতে রুম এ এর স্পিকারে বাজতে থাকা বাউল গানের সুর শুনতে পান। সেই সঙ্গে 2 জন মানুষের কথাবার্তা। গানে ঠিকঠাক সুর বসছে কিনা সেই নিয়ে আলোচনা চলছে। সরে এসে দ্বিতীয় হেডফোনটায় কান রাখলেন তিনি। জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘরটা অন্ধকার, অর্থাৎ কাজ হচ্ছে না সেখানে। অথচ একটা মিষ্টি সুর বেজে চলেছে হেডফোনে। সুরটা চালিয়ে রেখেই কি কেউ ঘর অন্ধকার করে চলে গেছে? হঠাৎ ব্যানার্জির মনে হলো ঘরের ভেতরের অন্ধকারটা নিষ্প্রাণ নয়, কিছু একটা নড়াচড়া করছে সেখানে। হাত তুলে একটা ইশারা করলেন তিনি। মনে হলো ওদিকের মানুষটাও হাত তুলল। জানলার কাছে ডাকলো কি? ধীরে ধীরে এগিয়ে গেলেন তিনি। ঘরের অন্ধকার আর একটু গাঢ় হয়ে উঠল। জানলার কাঁচ ঘেঁষে চোখ নিয়ে যেতে ব্যানার্জির মনে হলো জানলার ঠিক ওপারেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তবে কোন দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না, কারণ তার গোটা মুখটা চুল দিয়ে ঢাকা।
সেই সুরটা এখন আর শোনা যাচ্ছে না। তার বদলে ফিস ফিস করে কি যেন বলে চলেছে মেয়েটা। মন্ত্র পড়ছে কি? ভারী গা ছমছম করে গলাটা শুনলে। একটু আগেই দীপ্তাংশু বলে ছেলেটা বলছিল এখানে সিনেমার কি সব কাজও হয়। তাহলে কোনো হরর মুভির এফেক্টসের কাজ চলছে কি এখন? কিন্তু কম্পিউটারগুলো চলছে না কেন? কি মনে হতে জানলার কাছে কান রাখলেন ব্যানার্জি। মন্ত্রটা আরো জোরে শোনা যেতে লাগলো। ভাষাটা পরিচিত নয়। হঠাৎ থেমে গেল সব শব্দ। অখণ্ড নৈশব্দে ভরে উঠল জানলার কাঁচ। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেন ব্যানার্জি। 1, 2, 3। এক ঝটকায় জানলায় মুখ ফেরাতেই তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মেয়েটা আরো কিছুটা এগিয়ে এসেছে। জানলার ওপারে একদম তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখনো আগের মতোই চুল দিয়ে ঢাকা মুখটা। এবার তার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে, কিন্তু কিন্তু একটা খটকা লাগলো ব্যানার্জির। মেয়েটা দাঁড়িয়ে আছে জানলার ওপারে, অথচ ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে ব্যানার্জির ঘাড়ের পেছনে। কি করে হয়? কি করে? আতঙ্কিত চোখে ব্যানার্জি খেয়াল করলেন মেয়েটা জানলার ওপাশে দাঁড়িয়ে নেই। কাঁচের জানলার ওপাশে তার প্রতিচ্ছবিটা পড়েছে, অর্থাৎ সে দাঁড়িয়ে আছে এপারে। একই আতঙ্কে চিৎকার করে উঠলেন ব্যানার্জি। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। দীপ এসে ঢুকল ঘরে। ব্যানার্জি হাঁপাতে হাঁপাতে পাশে তাকিয়ে দেখলেন জায়গাটা ফাঁকা, কেউ নেই সেখানে। স্যার, স্যার! ব্যানার্জি চিৎকারে একটু অবাক হয়েছে দীপ। একবার ঢোক গিলে বলল, ওই রেকর্ডিংটা এসে গেছে স্যার, আমার মেল আইডিতে। গ্রেট, চলুন। সামলে নিতে সময় লাগলো ইন্সপেক্টরের। রিসেপশনের দিকে এগোতে এগোতে বললেন, আচ্ছা, মিক্সিং রুম বিতে কোনো কাজ হচ্ছে আপনাদের? না, পুজো দেরি আছে, তাই কাজের চাপ কম। ঘরটা এখন ফাঁকাই থাকে। দীপের ল্যাপটপে একটা হেডফোন গুঁজে রেকর্ডিংটা শুনতে লাগলেন ব্যানার্জি। রেকর্ডিংয়ের কয়েক জায়গা মিউট হয়েছে। লিফটের ভেতরে নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো নয়, ফলে কথাগুলো স্পষ্ট নয় খুব একটা। ব্যানার্জি ভলিউম ফুল করে মন দিয়ে শুনতে লাগলেন। দীপ, দীপ বুঝছিস? তোর পাশ দিয়ে এক্ষুনি কেউ হেঁটে গেল গান গাইতে গাইতে। হ্যাঁ, গেল তো। কে গেল রে? তৃষা ওয়াশরুমের দিকে গেল। তৃষা ওয়াশরুমের দিকে গেল। বিনোদের গলায় উত্তেজনার ছাপ স্পষ্ট। রেকর্ডিংয়ের একটা জায়গায় আটকালেন ব্যানার্জি। দীপ এপার থেকে তৃষার নাম বলতেই আচমকা কথা থামিয়ে দিল বিনোদ। ধরা আতঙ্কিত গলায় একটা প্রশ্ন করল, কে তুমি? হ্যাঁ, কে তুমি? কে তুমি? অর্থাৎ লিফটে কেউ ছিল ওর সঙ্গে, নাকি এটাও হ্যালিউসিনেশনের অঙ্গ? আবার প্লে করতে অন্য একটা জিনিস কানে এলো ব্যানার্জির। একটা মিষ্টি সুর। বিনোদের ফোন তো এখনো ধরা আছে, তাও সুর ভেসে আসছে কোথা থেকে? তার থেকেও বড় কথা, সুরটা ব্যানার্জির চেনা। একটু আগেই বি স্টুডিও থেকে এই সুরটাই ভেসে আসছিল। রিককে ঘুম পাড়িয়ে
ক্রিবটা একবার দুলিয়ে একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ফিরে এলো বিকাশ। ক্রিবের পাশেই রাখা 2 ইঞ্চি স্পিকারে রিমির গলার রেকর্ড করা একটা লালাবাই চালিয়ে দিয়েছে। মায়ের গলা পেয়েই মনে হয় একটু শান্ত হয়েছে রিক। রাত হতে মাকে দেখতে না পেয়ে পাড়া মাথায় করছিল ছেলেটা। আপাতত ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত হয়ে বিছানায় ফিরে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বিকাশ। আজ সারাদিন একটা বড় অডিও প্রজেক্টের রেকর্ডিং ছিল। টানা 8 ঘন্টা স্পিকারের অত্যাচার চলেছে কানের কাছে। কোনো যান্ত্রিক শব্দই এখন আর সহ্য হচ্ছে না। ফোনটাও সাইলেন্ট করা, কেবল লালাবাইটা কানে আসছে। ভারী মিষ্টি করে গান গাইতে পারে রিমি। শুনতে এতটুকু বিরক্ত লাগছে না। জানলা দিয়ে একবার বাইরে তাকালো সে। ওদের ফ্ল্যাটটা 11 তলায়, ফলে আশেপাশের ঘরবাড়ি প্রায় কিছুই চোখে পড়ে না। একটা অতিরিক্ত বেড়ে ওঠা নারকোল গাছ রাতের হাওয়ায় মাথা দোলাচ্ছে কিছু দূরে। তাছাড়া জানলার গোটাটা জুড়েই কালচে লাল আকাশ। নারকেল গাছটার মাথা দোলানো দেখতে দেখতে ঘুম পায় বিকাশের। এসি চলছে। চাদরটা গায়ের ওপর টেনে নেয়। বিকাশের শরীরটা লম্বা, ফলে পায়ের খানিকটা বেরিয়ে থাকে বিছানার বাইরে। সেখান পর্যন্ত চাদর পৌঁছয়নি। ঘুমিয়েই পড়েছিল বিকাশ। হঠাৎ মনে হলো নরম ছোঁয়া লাগলো ওর পায়ের বেরিয়ে থাকা অংশে। মনের ভুল নয়, বিকাশ নিশ্চিত। কিন্তু কে স্পর্শ করবে ওকে? বাড়িতে তো রিক ছাড়া কেউ নেই। মনের ভুল নাকি কেউ ঢুকলো ঘরে? কে? কোনো উত্তর এলো না। সে বিছানা ছেড়ে উঠে পড়ল। এগিয়ে গিয়ে দরজাটা দেখলো একবার। না, টাইট করে বন্ধ করা আছে সেটা। আবার বিছানায় ফিরে যাচ্ছিল। ক্রিমের মধ্যে চোখ বাড়ালো একবার। ছেলেটা ঘুমানোর সময় মুখ দিয়ে শব্দ করে, কিন্তু এখন এত নিস্তব্ধ লাগছে কেন? এতক্ষণে রিমির লালাবাই শেষ হয়ে গেছে। ক্রিবের পাশের ছোট ফ্ল্যাশ ড্রাইভে পরের ফাইল প্লে করছে স্পিকারটা। কিন্তু একটা কারণে একটু অবাক হয় বিকাশ। এটা গান নয়, এটা একটা সুর। একটু আগেই সুরটা শুনছিল, ভারী মিষ্টি আদুরে সুর। সে বন্ধ করল না। ক্রিবের পাশে নীল নাইট ল্যাম্পটা জেলে নিল বিকাশ, আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠল। ঘুমের ঘোরে নিজের গায়ের জামাটা উপরে তুলে মাথা ঢেকে ফেলেছে রিক, আর নিঃশ্বাস নিতে পারছে না। ও গড, মনে মনে কথাটা বলে জামাটা নামিয়ে দেয় বিকাশ। বাচ্চাটার সমস্ত মুখ লাল হয়ে গেছে। দম নিতে নিতে মুখ দিয়ে কিছু শব্দ করে রিক। কি ভেবে বিকাশ খুলে নেয় জামাটা। বাচ্চার মাথায় একবার হাত বুলিয়ে ফিরে আসতে যাচ্ছিল বিছানায়, এমন সময় একটা জিনিস চোখে পড়তে সে থমকে যায়।
ক্রিবের গদির ওপর হাত দুটো দিয়ে বারবার আঁচড় কাটছে রিক, গায়ের সমস্ত শক্তি দিয়ে একটানা। ওইটুকু বাচ্চার আঁচড়েও গর্ত হয়ে যায় তোষকে। দ্রুত পকেট থেকে ফোন বের করে রিমির নাম্বারটা ডায়াল করে বিকাশ। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে গলা শোনা যায়, একদম ঠিক সময় ফোন করেছো, যেই ঘুমিয়েছিলাম অমনি। আসলে মনে পড়ছিল খুব তোমার কথা। কাল ভোরে ফিরছো তো? হ্যাঁ, আর সেই জন্যই এখন ঘুমাতে হবে। এই শোনো না, কি? বলছি রিক না বারবার দু হাতে তোষক আঁচড়াচ্ছে। কখন এরকম করে বলো তো? খিদে পেয়েছে? তুমি আবার ওকে ভয় দেখিয়েছো? ভয় মানে আমি অপদার্থ কোথাকার, মনে নেই? সে একবার ভয়ঙ্কর একটা মুখোশ পরে ওর সামনে গিয়ে জোগাড়পনা করছিলে, তারপরেই তো ওরকম করেছিল। আবার যদি আমার ছেলেকে ভয় দেখিয়েছো না, তাহলে কাল ভয় কাকে বলে আমি বোঝাবো তোমাকে। এই ধুর, আমি ভয় দেখাবো কেন? নিজে মরছি নিজের জ্বালায়। চুপ করো, তোমাকে চেনা আছে আমার। আর দু চারটে বকাঝকা শুনিয়ে ফোন রেখে দেয় রিমি। বিকাশ ক্রিবের কাছে ফিরে এসে দেখে আঁচড়ানো থামিয়ে দিয়েছে রিক। উল্টে এখন অস্পষ্ট শব্দ করে হাসছে। কোনো কারণে ভারী খুশি হয়েছে। কিরে, এত আনন্দের কি হয়েছে তোর? ছেলের পেটে একটা আঙুল রেখে হাসি মুখে জিজ্ঞেস করে বিকাশ। আনমনে হাসতে হাসতে একটা হাত ডান পাশে ছড়িয়ে দেয় রিক। হাতের তর্জনীটা সোজা হয়ে উঠে আছে, যেন কিছু দেখাতে চাইছে সে। বাচ্চারা অবশ্য এমন করেই থাকে। কি মনে হতে সেটা লক্ষ্য করে ঘরের দেওয়ালের দিকে তাকায় বিকাশ। রিক জানলার দিকে আঙুল দেখাচ্ছে। একটা 8 মাসের বাচ্চা জানলা দেখাবে কেন? না, এমনিই তুলেছে হয়তো আঙুলটা। বিকাশ ফিরে আসতে যাচ্ছিল বিছানার কাছে, এমন সময় একটা ব্যাপার খেয়াল করে। রিমির গলায় গান আবার শোনা যাচ্ছে, কিন্তু এবার আর স্পিকার থেকে নয়। গানটা ভেসে আসছে ফ্ল্যাটের জানলার বাইরে থেকে। রিকের হাসির শব্দ বেড়ে ওঠে সেই সঙ্গে। শ্বাস বন্ধ করে জানলার দিকে তাকায় বিকাশ। কাঁচের জানলার নিচে থেকে একটু একটু করে ওপরে উঠে আসছে একটা মানুষের মাথা, চুল, চোখ, মুখ। এই মুখ বিকাশ চেনে, রিমি। কিন্তু 11 তলার জানলায় বিকাশের দিকে দৃষ্টি স্থির করে গেয়ে চলেছে রিমি। মুখে মৃদু হাসি। ডান হাতটা উপরে তুলে হাতছানি দিল। জানলাটা খুলতে ইশারা করল। বিকাশ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে খুলল জানলাটা। তুমি এখানে এভাবে? তুমি তো বললে দেখতে ইচ্ছে করছে আমাকে, বলনি? হ্যাঁ, কিন্তু বিকাশের মনে হলো এবার ও জ্ঞান হারাবে। মাথার ভিতরেও একটা চাপা যন্ত্রণা সবকিছু গুলিয়ে দিচ্ছে বারবার। বাইরে দাঁড়িয়ে থাকবো? ভিতরে আসতে বলবে না? জানলা থেকে সরে দাঁড়ায় বিকাশ। রিমি 2 হাতে জানলা ধরে ভেতরে ঢুকে আসে। আমার না খুব খিদে পেয়েছে জানো। কথাটা বলতে বলতে এগিয়ে যায় রিকের দিকে। রিকের হাসিটা এখন অস্বাভাবিক শোনাচ্ছে।
একটা বাচ্চা এভাবে হাসতে পারে না। আমারও খুব মনে পড়ছিল তোমার কথা, ভীষণ 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 ভীষণ। আচমকা এক ঝটকায় বিকাশের সামনে চলে আসে রিমি। এই এই তোমার মনে আছে বিয়ের ঠিক পরপর আমরা মিউজিক চালিয়ে সালসা নাচতাম? এই ঘরেই তো। মানে লেটস ডান্স। স্পিকারে এখন স্যাক্সোফোন বাজতে শুরু করেছে, কিন্তু তার সুরটাও সেই আগের মিষ্টি সুরের মতো। এবার শুধু তার সঙ্গে মিশেছে একটা বাচ্চা ছেলের হাসি, রিকের হাসি। বিকাশের কোমরে দুটো হাত রাখে রিমি। কিশোরী মেয়ের মতো উচ্ছল দেখায় তাকে। খলখলিয়ে হেসে ওঠে সে। বিকাশের মনে হয় তার কোমরে হাতের চাপ বাড়ছে। হাত নয়, যেন দুটো ধারালো ছুরির ফলা বসে যাচ্ছে কোমরে। তার শরীরটাকে ভাগ করে ফেলছে দুভাগে। রিমি, তুমি? মুখ তুলে রিমির দিকে তাকায় বিকাশ। রিমি আর নেই সেখানে, সে অন্য কিছুতে বদলে যাচ্ছে। দরজা খুলে অবাক হয়ে গেলেন নিরলস ব্যানার্জি। দরজার ওপাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে তিনি আগেও দেখেছেন, কিন্তু তার মুখ চোখের অবস্থা যে এরকম হতে পারে তা তিনি আগে কল্পনা করেননি। ছেলেটা চোখ দুটো কোটরে ঢুকে গেছে, সেই কোটরে রাত জাগা কালির ছাপ, মুখে না কাটা গোঁফদাড়ির জঞ্জাল, আর কলারটা কাঁধের দিকে ঢুকে আছে। বোঝা যায় এই কদিনে কিছু একটা ভাবনা তাকে পাগল করে তুলেছে। এ কি, আপনি এখানে? না মানে স্যার, আপনার ফোন নাম্বারটা নেওয়া হয়নি, নাহলে আগে ফোন করে আসতাম। আমার একটা স্বীকারোক্তি দেওয়ার আছে স্যার। ভেতরে আসুন, তারপর কথা বলছি। দরজা ছেড়ে সরে দাঁড়ালেন ব্যানার্জি। দীপ ভেতরে আসতে দরজাটা বন্ধ করে তাকে বসার ঘরে একটা চেয়ার দেখিয়ে দিলেন। ধোয়া মুখ তোয়ালে দিয়ে মুছতে মুছতে দীপের সামনে চেয়ারে এসে বসে বললেন, বলুন, কি বলার আছে? স্যার, বিনোদ আর বিকাশের মৃত্যুর জন্য আমি দায়ী স্যার। আপনার বক্তব্য রেকর্ড করতে পারি? দীপের ক্লান্ত মুখে একটা হাসি ফুটে ওঠে। তা পারেন, কিন্তু সেই রেকর্ডিং কারো হাতে গেলে আমি জেলে যাব কিনা জানি না, তবে অ্যাসাইলামের টিকিট নিশ্চিত। নিজের স্মার্টফোনের রেকর্ডিং বাটন অন করে টেবিলে রাখেন ব্যানার্জি। তারপর মুখ তুলে বলেন, হোয়াট এভার। নিন, বলুন এবার। একবার গলা খাঁকারি দিয়ে বলতে থাকে দীপ, ছোট থেকেই দেখছি আমাদের পরিবারের সঙ্গে মিউজিকের একটা বড় যোগাযোগ রয়েছে। আমার দাদুর বাবা, তিনি ছিলেন ভারত বিখ্যাত মিউজিশিয়ান, নাম বললে চিনতেও পারবেন। শুধু তাই নয়, মিউজিকের খোঁজে দেশ দেশান্তরে ঘুরেও বেড়াতেন। সংগ্রহ করে আনা শিট মিউজিক একটা হলদে ডায়েরিতে লিখে রাখতেন। পৃথিবীর নানা প্রান্তের প্রায় 150 রকম বাজনার কালেকশন ছিল তার।
কোন মিউজিক কোন ইনস্ট্রুমেন্টে বাজাতে হবে সেটাও লেখা থাকতো ওই ডায়েরিতে। যাই হোক, তার মৃত্যুর পর আমার দাদুর কাছে আসে সেই ডায়েরি আর ইনস্ট্রুমেন্টস। সেখান থেকে ইভেনচুয়ালি আমার বাবার কাছে। বাবারও যে মিউজিকে আগ্রহ ছিল না তা নয়, কিন্তু অল্প বয়সে কাগজের ব্যবসায় নেমে বিরাট টাকা লস খান তিনি। মার্কেটে ভয়ানক ধার বাকি পড়ে যায়। উপায়ন্তর না দেখে তিনি দাদুর ইনস্ট্রুমেন্টের কালেকশন থেকে কিছু ইনস্ট্রুমেন্ট বেচে দেন। আমার যখন 15 বছর বয়স, তখন সেই ডায়েরিটা বাবার থেকে আমার হাতে আসে। বাবা ডায়েরিটা আমায় হাতে দিয়ে বলেছিলেন, দেখ দীপু, এই ডায়েরিটা আমাদের বংশের সম্পদ। পৃথিবীর প্রায় 100টা দেশের এমন সব অজানা সুর এতে লেখা আছে যা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে। এইসব সুর বাজাতে পারলে তোর ভেতরের সমস্ত সংকীর্ণতা, হিংসা, ঘৃণা সব মুছে যাবে। শুধু ডায়েরির একেবারে শেষ পাতায় একটা সুর লেখা আছে, ওইটা কোনোদিন বাজাতে যাস না, সর্বনাশ হবে। আপনি তো জানেন স্যার, যেটা বারণ করা হয় সেটার প্রতি আমাদের আগ্রহ জন্মায় বেশি। শেষ পাতার ওই সুরটাই ডায়েরি খুলে আমি প্রথম দেখি। আমরা পড়েছিলাম ডায়াটনিক স্কেলে একটা অক্টেভের মধ্যে একটাই ট্রাইটোন থাকতে পারে। অঙ্কের মতো মিউজিকের ক্ষেত্রে এই নিয়মটা নড়চড় হওয়ার জো নেই, কিন্তু এই মিউজিকটায় এক অক্টেভে 5টা থেকে 6টা ট্রাইটোন আছে। মানে সুরটা প্রকৃতির নিয়মের বাইরে, অশুভ। তবে বাবা আমাকে তেমন একটা গুরুত্ব দিয়ে সতর্ক করেননি। তার একটা কারণ হলো এই যে মিউজিকটা বাজাতে হবে ডুডুক দিয়ে। ডুডুক হলো একটা প্রাচীন আর্মেনিয়ান ইনস্ট্রুমেন্ট, খানিকটা বাঁশির মতো। আমাদের কালেকশনে ছিল, কিন্তু বাবা বিক্রি করে দিয়েছিলেন। ফলে আমার আগ্রহ থাকলেও বাজাতে পারিনি। ডায়েরিটা আছে আপনার কাছে? এখন নেই, বাড়িতে আছে। আচ্ছা বেশ, সেটা নিয়ে আসবেন একটু। এখন বলতে থাকুন। জামার হাতায় কপালের ঘাম মোছে দীপ। হ্যাঁ, এবার এখনের ঘটনায় আসি। আমি মেইনলি মিউজিক তৈরি করি ভিএসটিতে। ভিএসটি মানে জানি, বলতে থাকুন। কিছুদিন আগে নেট থেকে আমি একটা প্লাগ ইন পারচেস করি, তাতে ডুডুক ছিল। অর্থাৎ সেটা ব্যবহার করে ওই ডুডুক যন্ত্রটা ছাড়াও আমি ডুডুকের সুর তৈরি করতে পারবো। আপনি সেটা দিয়ে ওই শিট মিউজিক থেকে সুরটা তৈরি করেন, তাই তো? ওপরে নিচে মাথা দোলায় দীপ, চোয়াল ঝুলে পড়েছে তার। সেদিন আপনার ফোনের রেকর্ডিংয়ে লিফটে যে সুরটা বাজছিল। হ্যাঁ স্যার, ওটাই। ওই মিউজিকটা ভালো নয় স্যার। যেভাবে খুনগুলো হচ্ছে তাতে আমার মনে হয় ওই মিউজিকটা বাজিয়ে আমি অশুভ কিছুকে জাগিয়ে তুলেছি। আমি জাগিয়ে তুলেছেন বলতে ডিমন জাতীয় কিছুর কথা বলছেন কি? হতে পারে স্যার, আমি ঠিক জানি না। কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে থাকেন ব্যানার্জি। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এমন অলৌকিক খুন আমিও আগে দেখিনি দীপবাবু। জীবনে ঢের কেস দেখেছি। আচ্ছা, ওই ডায়েরিটাতে মিউজিকটা কোথাকার বা কে তৈরি করেছে সেটা নিয়ে কিছু লেখা নেই? না, মিউজিক আর ইনস্ট্রুমেন্টের নাম ছাড়া অন্য কিচ্ছু নেই। তবে বিকাশ সুরটা দেখতে চেয়েছিল একবার। আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, সেটা ল্যাপটপে রয়ে গেছে। কই দেখি। পিঠের ব্যাগ থেকে নিচের ল্যাপটপটা বের করে আনে দীপ। তারপর সেটা অন করে একটা বিশেষ ছবি বের করে এগিয়ে দেয়। ডায়েরির একটা হলদে হয়ে যাওয়া পাতা, তার উপর লাইন টেনে টেনে শিট মিউজিকের সিম্বল আঁকা আছে। এর মাথা মুন্ডু কিছুই বোঝেন না ব্যানার্জি, কেবল একটা ব্যাপারে চোখ আটকায়। পাতার একেবারে ওপরের প্রান্তে একটা মাঝারি সাইজের হ্যাশ চিহ্ন আঁকা আছে।
এটা কি বলুন তো? এটাকে বলে শার্প সিম্বল স্যার। মিউজিকে ওটা দিয়ে হায়ার পিচ বোঝানো হয়। ওই একই চিহ্নকে অঙ্কের ভাষায় হ্যাশ বলে। আমরা ফেসবুকেও খানিকটা মিউজিকের নিয়মেই হ্যাশট্যাগ ব্যবহার করি। অন্য কথাগুলোর চেয়ে হ্যাশ চিহ্নের গায়ে লেগে থাকা কথাগুলোর ভ্যালু হায়ার। হ্যাশট্যাগ সে তো ফেসবুকে ব্যবহার হয়, এখানে হয়েছে কেন? এখানে ওটা হায়ার পিচ বোঝাচ্ছে। শিট মিউজিক লেখা আছে পাতার মাঝামাঝি, তাহলে চিহ্নটা পাতার একেবারে উপরের দিকে এমন আলাদা করে লেখা কেন? তাহলে হয়তো মিউজিকটা লেখার আগে চিহ্নটা আঁকা প্র্যাকটিস করছিলেন আমার পিতামহ। খুব ধীর পায়ে ঘরের ফাঁকা অংশে পায়চারি করতে থাকেন ব্যানার্জি। একটা লোক যে একটা ডায়েরি ভর্তি শিট মিউজিক লিখেছে, তাকে একেবারে শেষ পাতায় পৌঁছে একটা সাধারণ চিহ্ন আঁকা প্র্যাকটিস করতে হলো না দীপবাবু? ওই চিহ্নটার একটা মানে আছে, কিন্তু কিন্তু কি স্যার? পায়চারি করতে করতে দাঁড়িয়ে পড়েন ব্যানার্জি। আচ্ছা দীপবাবু, কবিতা যে পাতায় লেখা হয় তার একেবারে উপরে কি লেখা থাকে? কবিতার নাম আর কবির নাম। সে তো এখন, আজ থেকে কয়েকশো বছর আগে যখন কবিরা রাজা রাজারা সভায় ভাড়া খাটতেন, তখন তাদের নাম লেখা হতো কবিতার মধ্যে। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। তাহলে উপরে কি লেখা থাকতো? যে রাজার উদ্দেশ্যে কবিতাটা উৎসর্গ করা হয়েছে তার নাম। রাজা মানে এখানে আপনার ডিমান। প্রায় ছিটকে সোফা থেকে সরে আসে দীপ। স্যার স্যার আমার খেয়ালই ছিল না এই হ্যাশ চিহ্নটা এসেছে একটা পৌরাণিক ডিমানের থেকে। হ্যাঁ, গ্রিকরা ওই ডিমানকে বোঝাতে এই চিহ্ন ব্যবহার করত। ডিমানের নাম বিলেত। কথিত আছে বিলেত যেখানে যায় সেখানেই বিশেষ কোনো সুর বাজতে থাকে। নোয়ার এক সন্তান হ্যাম প্রথম পৃথিবীতে নিয়ে আসে তাকে। পরে বিলেতের সাহায্য নিয়েই গণিতের উপর প্রথম বই লেখেন তিনি, অর্থাৎ মুখে কিছু একটা বিড়বিড় করে চলেছেন ব্যানার্জি। স্থির চোখে স্ক্রিনের ওপরের হ্যাশ চিহ্নটার দিকে তাকিয়ে আছেন। দীপ কান পেতে তার কথাগুলো শোনার চেষ্টা করে। দুটো মানুষ খুন হয়েছে, একজনকে লম্বালম্বি কাটা হয়েছে, অন্যজনকে আড়াআড়ি। হ্যাশ? না স্যার, সেটা তো যোগ চিহ্ন হচ্ছে। হ্যাশ মানে তো একটা কাগজ টেনে তার উপর একটা যোগ চিহ্ন আঁকেন ব্যানার্জি। তারপর সেই চিহ্নটার ডান দিকের উপরের কোণে আর একটা যোগ চিহ্ন। কাগজ জুড়ে একটা অতিকায় হ্যাশ ফুটে ওঠে। মানে একইভাবে আরো দুটো খুন হতে চলেছে। কিরে, রেডি তো? হ্যাঁ আছি, তুমি কিউটা দাও। হ্যাঁ দিচ্ছি, একবার শুনে নে আগে। আপনাদের সবার অনুরোধে এবার পুজোয় আসতে চলেছে। এখানে আমি বলছি সঞ্চারী মিত্রের নতুন গানের অ্যালবাম, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আবার দাও কিউটা। হ্যাঁ, ফাইনাল এটা। আপনাদের সবার অনুরোধে এবার পুজোয় আসতে চলেছে সঞ্চারী মিত্রের। তৃষা থেমে যায়। হেডফোন থেকে ভেসে আসা একটা গলা কানে এসেছে ওর। ওর নাম ধরে ডেকে উঠেছে কেউ। গলাটা বিনোদের। আরে থেমে গেলি কেন? না মানে বিনোদার রেকর্ডিংটা ওখানেই শেষ হয়ে যায় না? আরো কিছু বলা আছে বুঝি? কই না তো। ও ঠিক আছে, তুমি আরেকবার দাও। আচ্ছা, রেডি, গো। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কাটে। তৃষা অপেক্ষা করতে থাকে। একটা চাপা কান্নার শব্দ ভেসে আসে। তৃষার বুকের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত নামতে লাগলো। বিনোদ কাঁদছে। খুব চাপা স্বরে কিছু কথাও বলছে যেন সে। চোখ বন্ধ করে তৃষা দুহাতে হেডফোন চেপে ধরে। আমাকে এভাবে মেরে ফেললে তৃষা, তৃষা
কান থেকে হেডফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চোখ খোলে তৃষা, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারে গোটা ঘরের আলো নিভে গেছে। শুধু অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে কোনো একটা কোণা থেকে, যেন নিষ্প্রাণ মৃত একটা শরীরের থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। যার শরীর, সে গুনগুনিয়ে একটা সুর ভাজছে। ভারী মিষ্টি একটা সুর। শব্দের উৎসের দিকে এগিয়ে যায় তৃষা। আবছা অন্ধকারের মধ্যে মনে হয় একটা মানুষ দাঁড়িয়ে আছে ওর দিকে পিছন ফিরে। মানুষটাকে ও আগেও দেখেছে। গুনগুন করে সুরটা সেই ভাজছে। বিনোদদা, এগিয়ে গিয়ে লোকটার কাঁধে হাত রাখে তৃষা। সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে ওঠে। লোকটা ওর দিকে পেছন ফেরে। সত্যি বিনোদ দাঁড়িয়ে আছে। স্বাভাবিক গলায় বিনোদ বলে, দেরি হয়ে যাচ্ছে তো, চলুন বাকি রেকর্ডিংটা সেরে নিই। কিন্তু কিন্তু তুমি তো... আমি তো কি, আরে কালকের মধ্যে প্রজেক্টটা নামাতে না পারলে... তৃষা লক্ষ্য করে বিনোদের কপাল থেকে গলা অবধি একটা লম্বা চেরা দাগ। থুতনির নিচে সেই দাগ থেকে বেরিয়ে আসা এক ফোঁটা রক্ত জমে আছে। বিনোদদা, তোমার তো রক্ত বেরোচ্ছে বিনোদদা। রক্ত? কি করব বল, এমন করে কেটেছিস আমার শরীরটাকে। রক্ত? আমি এসব তুমি কি বলছো বিনোদদা? হ্যাঁ, তুই মনে নেই না? তৃষার অস্থির চোখ কিছু একটা খুঁজতে থাকে বিনোদের মুখে। আবার ঘরের আলো নিভে আসে। কেবল বিনোদের শরীরটাকে একটা সাদা স্পটলাইট ঘিরে থাকে যেন। বিনোদের পরের কথাগুলো পাথরের পাঁজর থেকে উঠে আসা। ঠান্ডা একটা বাতাস ঘিরে ধরে তৃষাকে। তোর জন্যই সব শেষ হয়ে গেল আমার। আমার আমার শরীরটাকে কেটে দুভাগ করে ফেললি তুই তৃষা। আমার শরীরটাকে কেটে দুভাগ করে ফেললি তুই। বিনোদের সাদা শার্টের পেটের কাছটা রক্তে লাল হয়ে যায়। তারপর বুক, তারপর গলা। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে বিনোদ। তৃষা দুহাতে মুখ ঢেকে ফেলে। আপনাদের সবার অনুরোধে এবার পুজোয় আসতে চলেছে। আপনাদের সবার অনুরোধে এবার পুজোয় আসতে চলেছে। আপনাদের সবার অনুরোধে এবার পুজোয় আসতে চলেছে। বারবার বেজে চলেছে ভয়েসটা। তৃষা হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকায়। স্টুডিওর রেকর্ডিং রুম। স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃষা। হেডফোনে আবার জয়ন্তর গলা শোনা যায়। তুই ছেড়ে দে, আজ তোর কিছু একটা প্রবলেম হচ্ছে। পাশের ছোট টুল থেকে বোতল নিয়ে এক ঢোক জল গলায় ঢালে তৃষা। নিঃশ্বাসের গতি কম হয়ে আসে তার। দুহাতে মুখের ওপর নেমে আসা চুল সরিয়ে ফেলে।
মাইকটা অফলাইন করে দাও জয়ন্তদা। আমি ও ঘরে আসছি। হ্যাঁ দিচ্ছি। তৃষা ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, হঠাৎ খেয়াল করে একটু আগে হ্যাঁ দিচ্ছি কথাটা জয়ন্ত নয়, বিনোদের গলা থেকে এসেছে। এগিয়ে এসে দুটো রুমের মাঝের জানলায় চোখ রাখে তৃষা। একটা আতঙ্কের ঢেউ তার শরীরটাকে ছিটকে দেয় জানলার দিকে। মিক্সার মেশিনের সামনের গদি আটা চেয়ারে বসে আছে জয়ন্ত। তার শরীরটা কোমর থেকে দুয়াতখানা করে কাটা। মেঝেতে যতদূর রক্ত গড়িয়েছে তাতে বোঝা যায় অন্তত মিনিট 10 আগে তাকে খুন করে গেছে কেউ। এই মুহূর্তে কে কে আছে আপনাদের স্টুডিওতে? জানি না, এখন নতুন কোনো প্রজেক্ট হাতে নিচ্ছি না আমরা। তবে আগের কয়েকটা পেন্ডিং পড়ে আছে, ওগুলো কি? জয়ন্ত বলছিল তৃষাকে দিয়ে ওগুলো কমপ্লিট করিয়ে নেবে। কখন? জানি না, ওদের কাছে আলাদা চাবি থাকে। আমার কাছে এই কদিন ফোন নেই বলে। ব্যানার্জির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। পরের টার্গেট কে আমরা জানি না, কিন্তু আপনাদের স্টুডিওর কেউই নিরাপদ নয়। পকেট থেকে মোবাইল ফোন বের করে জয়ন্তর নাম্বারটা ডায়াল করে ব্যানার্জি। ওপাশে বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। The subscriber is currently switched off. Please try after some time. তৃষার নাম্বার সুইচড অফ। স্টুডিওতে থাকলে আমরা ফোন সাইলেন্ট করে রাখি, তাই হয়তো। ফিরে এসে আবার উল্টো দিকে চেয়ারে বসে পড়েন ব্যানার্জি। কপালে হাত বুলোতে বুলোতে বলেন, এই যে ডিমানের নাম বললেন, একে যেমন নিয়ে আসা যায় তেমনি ফেরত পাঠানোরও তো রাস্তা আছে কিছু? তেমন কিছু তো, হ্যাঁ মনে হয় একটা উপায় আছে স্যার। কি উপায়? এই শিট মিউজিকটা যে পাতায় লেখা ছিল তার ঠিক পেছনেই গ্রিক ভাষায় কিছু লেখা আছে, 4-5 লাইনের বেশি নয়। এই দেখুন। ল্যাপটপে ছবিটা খুলে দেখায় দীপ। খুব ভালো করে তাকালে বোঝা যায় পেছনের পাতায় কালি দিয়ে লেখা কিছু অক্ষরের ছাপ এই পাতার স্পষ্ট অক্ষরের ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে। এই পাতাটা আমাদের লাগবে, কুইক। আপনার বাড়িতে কাউকে বললে ছবি পাঠিয়ে দিতে পারবে না? বাড়িতে তো আমি একা থাকি স্যার, শুধু একটা পোষা কুকুর আছে। কিছু একটা বলতে যাচ্ছিলেন ব্যানার্জি, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তৃষা গাঙ্গুলি। তৃষা গাঙ্গুলি, হ্যালো? স্যার, স্যার আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন স্যার। আপনি শান্ত হন, বলুন কি হয়েছে? জয়ন্ত ইজ ডেড স্যার। জয়ন্তকে মেরে ফেলেছে, কেউ খুন করেছে, ওকে খুন করেছে স্যার। আপনি স্টুডিওতে? শুনুন শুনুন, আপনি স্টুডিও থেকে বেরিয়ে লোকজনের মাঝে কোথাও দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। ফোনটা ওপাশ থেকে কেটে যায়। ব্যানার্জি দ্রুত পায়ে বেডরুমের দিকে এগোতে এগোতে বলেন, মিস গাঙ্গুলিকে বাঁচানো দরকার, আগে আপনার স্টুডিও তারপর বাড়ি। মিনিট 10 মধ্যে গাড়িতে স্টার্ট দেন ব্যানার্জি। দীপ উঠে বসে তার পাশের সিটে। এতক্ষণে সন্ধে নামতে শুরু করেছে ব্যস্ত কলকাতার বুকে। জনবহুল রাস্তার বুক ছিঁড়ে দৌড়তে থাকে গাড়িটা। স্টুডিও বিল্ডিং এর সামনে পৌঁছতেই তৃষাকে দেখতে পাওয়া যায়। রাস্তার একধারে একটি আলোকোজ্জ্বল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে সে।
গাড়িটাকে থামতে দেখে একবার ভেতরে তাকিয়ে দীপকে দেখে ছুটে গাড়ির কাছে চলে আসে। তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে, গালের ওপরে কান্নার দাগ, কাজল লেপ্টে আছে, বুকটা এখনো উত্তেজনায় ওঠানামা করছে বারবার। তৃষা, গেট ইন, গেট ইন, গেট ইন। দীপ গাড়ি থেকে নেমে তাকে পেছনের সিটে বসিয়ে দেয়। তার মুখে কোনো কথা ফুটছে না, শরীরটা কেঁপে কেঁপে উঠছে বারবার। জয়ন্ত কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল দীপ, ব্যানার্জি হাত দেখিয়ে থামিয়ে দেন তাকে। উনি উত্তর দেওয়ার অবস্থায় নেই দীপবাবু। আমি থানায় ফোন করে দিয়েছি, ওরা জিপ নিয়ে আসছে। আপনি বুঝতে পারছেন না স্যার, ওরা ভাববে। না, ভাববে না। একটা গোটা মানুষকে দুআধখানা করে ফেলার শক্তি মিস গাঙ্গুলির গায়ে নেই। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিছুই মিলবে না, বাট শি নিডস টু কাম আপ উইথ আ স্টোরি। গুগল ম্যাপে দীপের বাড়ির লোকেশন দেখে ড্রাইভ করতে থাকেন ব্যানার্জি। দীপ রিয়ার ভিউ মিররে দেখে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে তৃষা। সে মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে থাকে। বুকের ভেতর থেকে একটা চাপা কান্না ঠেলে বেরিয়ে আসে তার। এই সব কিছুর জন্য সে একা দায়ী। ওই সুরটা না বাজালেই। দ্বীপের ফ্ল্যাটের সামনে এসে গাড়িটা যখন দাঁড়ায়, তখন ঘড়িতে সন্ধে 7:30। গাড়ি থেকে নেমে দাঁড়ায় দুজনে। দীপ পেছনের সিটটা দেখিয়ে বলে, ওকে এখানে রেখে যাবেন? না, আমাদের কারো একা থাকা উচিত হবে না। আমি ক্যারি করছি ওকে। দুহাতে তৃষার অচৈতন্য দেহ কাঁধে তুলে ফেলেন ব্যানার্জি। দীপ ভেতরে ঢুকে লিফটের দিকে এগিয়ে যায়। 5 তলায় উঠে প্যাসেজ বেয়ে প্রায় দৌড়ে আসে দুজনে। দীপ চাবি দিয়ে দরজা খুলে ফেলে। একটা মিশকালো দেহ ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ে ওর উপরে। একটা জার্মান শেপার্ড। সারাদিন ঘরে বন্দি থাকে কুকুরটা। দরজার কাছেই বসে মনিবের জন্য অপেক্ষা করে হয়তো। দীপ মাথায় হাত বুলিয়ে দিতে শান্ত হয় সে। ল্যাজ নাড়াতে থাকে খুশি হয়ে। ব্যানার্জি সোফার ওপর শুইয়ে দেন তৃষাকে। কোথায় আছে ডায়েরিটা? এই ভেতরের ঘরে। আসুন আমার সঙ্গে, আসুন। ডাইনিং রুম পেরিয়ে ছুটে যায় ওরা। কুকুরটাও দীপের পেছনে পেছনে আসে। ছোট একটা ঘরের ভেতরে ঢুকে আসে দীপ। এই ঘর ভর্তি শুধু বই। 3 দিকে দেওয়ালে থরে থরে সাজানো বই। তার কয়েকটা খসে এসে পড়েছে মেঝেতে। একদিকের মেঝেতে শোয়ানো আছে একটা গিটার, একটা ভায়োলিন, তার পাশেই কয়েকটা পুরনো খাতা। বিছানার ওপর একটা গীতবিতান খুলে রাখা আছে। ঘরের বইয়ের পাহাড় আতিপাতি করে খুঁজতে থাকে দীপ। আপনার মনে নেই কোথায় রেখেছেন? আসলে এত বই না আমার। শেলফ থেকে একটা বই টেনে নেয় দীপ। সেটা ব্যানার্জির সামনে বাড়িয়ে ধরে বলে, এই যে দেখুন, এই যে এই বইটা মিউজিক নিয়ে পড়া আমার প্রথম বই, জানেন? হ্যাঁ, 10 বছর বয়সে প্রথম পড়েছিলাম। তখনই মিউজিকের প্রতি এমন একটা ভালোবাসা জন্মেছিল। আপনি এ ঘরে যত বই দেখছেন, যত বই, সব বই শুধু সুর নিয়ে। আমার সব মুখস্থ। ওই যে গিটারটা, ওটা বাজাতে গিয়ে কতবার যে হাত কেটে গেছে। আপনি প্লিজ ডায়েরিটা খুঁজুন। ছোট থেকেই নামকরা মিউজিশিয়ান হওয়ার ইচ্ছে ছিল স্যার, কিন্তু হতে পারিনি কিছুতেই। ওই যে একটা এক্স ফ্যাক্টর লাগে না, দীপ্তাংশু মিত্রের ছিল না, তাই না স্যার? হতে পারে, কিন্তু এখন সময় নষ্ট না করে। ও মনে পড়েছে স্যার, মনে পড়েছে। ডায়েরিটা তো এখানে নেই। এখানে নেই? তাহলে কোথায় আছে? গঙ্গায়। 7 দিন আগে কুটি কুটি করে ছিঁড়ে ভাসিয়ে দিয়ে এসেছি। হোয়াট? এসব কি বলছেন আপনি? অদ্ভুত একটা হাসি হেসে ওঠে দীপ। বিছানার উপরে বসে পড়ে। পাশে বসে থাকা কুকুরটার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বুঝলেন না?
আরে ওই দুটো পাতাই তো আমার এক্স ফ্যাক্টর। আর নিজের এক্স ফ্যাক্টর কি অন্য কাউকে দিতে আছে স্যার? ব্যানার্জি এগিয়ে যান দ্বীপের দিকে, কিন্তু তার আগেই কুকুরটা রুখে দাঁড়ায়। মুখ দিয়ে হিংস্র গড়গড় শব্দ বেরিয়ে আসে তার। এই এই আপনি একটু ঘরের বাইরে যান তো, যান যান। কুকুরটা এগোতে থাকে ব্যানার্জির দিকে। ব্যানার্জি পিছিয়ে এসে দরজার বাইরে চলে আসেন। দীপ ঘরের ছিটকিনি তুলে দেয়, তারপর জানলার কাছে এসে দাঁড়িয়ে বলে, বাকি কথা এই জানলা দিয়ে বলুন না হয় স্যার, এখনো খানিকটা সময় আছে। ঘড়ির দিকে তাকায় দীপ, তারপর পিছিয়ে গিয়ে আবার বিছানায় বসে পড়ে। সময় সময় স্যার মিউজিকের জন্য ভারী ইম্পর্টেন্ট জিনিস। টেম্পো বোঝেন তো? জানেন 1 সেকেন্ডের মধ্যে কতগুলো বার অফ নোটস যাবে সেটা বুঝতে হয় খুব ভালো করে। হ্যাঁ, আপনি প্লিজ এসব পাগলামি ছাড়ুন। ভুলে যাবেন না ওই স্টুডিওতে আপনিও কাজ করেন। প্রদীপের জিন কি কখনো আলাদিনকে খুন করে ব্যানার্জি বাবু? হ্যাঁ, মানে আপনি ইচ্ছে করে? আরে না 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 না, ইচ্ছা করে নয়, বলতে পারেন একরকম তালে গোলে। বইয়ের শেলফের সামনে পড়ে থাকা একটা ছোট 3 ইঞ্চি ছুরি হাতে তুলে নেয় দীপ। সেটার প্রান্ত বরাবর হাত বোলাতে বোলাতে বলে, আপনাকে তো আগেই বলেছি স্যার, মিউজিক নিয়ে আমার বিস্তর পড়াশোনা থাকলেও ওই এক্স ফ্যাক্টরটা আমার ছিল না। নিষিদ্ধ শিট মিউজিকটা বাজানোর ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল। হ্যাঁ জানতাম, আমি জানতাম ওটা বাজালে আমার কোনো ক্ষতি হবে না। যুক্তিটা খুব সহজ, আপনিও একটু ভাবলেই ধরতে পারবেন। বেথেলকে প্রথম জায়গায় হ্যাম এবং তার সাহায্যেই সে বই লেখে, মানে আলাদিনের ওপর প্রদীপের জিন সদয় হন। কিন্তু আমার ভয় ছিল অন্য কারোর তো ক্ষতি হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই অবস্থায় আমার স্টুডিওর এক এমপ্লয়ির ওপর আমার বিশ্রী রকমের ভালোবাসা জন্মায়। ওই যাকে আপনি কাঁধে করে নিয়ে এলেন, ওই যে তার কথাই বলছি। কিন্তু সে তো আমাকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। উল্টে তার দৃষ্টি পড়ে আমারই অফিসের আরেক এমপ্লয়ি বিনোদের ওপর। শালা, আমার একদিন ভারী রাগ হলো জানেন। ভাবলাম মিউজিকে ঠিক কি হয় সেটা বিনোদকে দিয়েই পরীক্ষা করে দেখা যাক না হয়। তো মিউজিকটা বানিয়ে আমি বিনোদকে শোনালাম, হোয়াটসঅ্যাপ করলাম। হোয়াটসঅ্যাপ, আমরা মিউজিশিয়ানরা আনপাবলিশড মিউজিক জেনারেলি কাউকে শুনতে দিই না, ফলে বিনোদের কাছ থেকে ওটা অন্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিনোদ মিউজিকটা শুনে টুনে অফিস থেকে বের হয়ে গেল। তখনও বুঝতে পারিনি ঠিক কি হবে। পরে যখন খবরটা পেলাম স্যার, আপনি একটা পিশাচ, আপনি একটা স্কাউন্ড্রেল, আই উইল কিল ইউ লাইক আ পিগ। ব্যানার্জির কথাটা কানেই গেল না দীপের। সে আগের মতোই বলে চলল, এই বিনোদকে খুন করার পর থেকে আমার না একটা অদ্ভুত নেশা ধরে গেল জানেন। ভাবুন, ছোট থেকে আমার মিউজিককে কেউ পাত্তা দেয়নি। আমার ভেতরে এত শিক্ষা, অধ্যাবসায়, আমার ডায়েরিতে ইতিহাস পাল্টে দেওয়ার মতো একটা সুর ধরা আছে, অথচ আমি একটা মাঝারি মাপের স্টুডিওতে আলফাল গায়কদের জন্য ট্র্যাক বানাই। আমার ভেতরের শিল্পীটা জেগে উঠল স্যার। একটা আস্ত মানুষকে মেরে ফেললাম স্যার, অথচ কেউ জানতে পারলো না। কেউ জানতে পারলো না, কেউ সন্দেহ করতে পারলো না। কে বলেছে আমার সুরে জাদু নেই? কে বলেছে আমার মধ্যে এক্স ফ্যাক্টর নেই? আমি ঠিক করলাম আমি আরো খুন করব, আরো ছড়িয়ে দেব আমার সুর। জানেন তো, চ্যারিটি বিগিনস এট হোম। আমার তো হোমে কেউ নেই, অতএব স্টুডিও। বিকাশের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম সুরটা, বললাম নতুন বানিয়েছি, শুনে দেখ। পরদিন সকালে শুনলাম বিকাশ খতম। আমার নেশা আরো বেড়ে উঠল স্যার।
ভাবলাম প্রাথমিক টেস্টিং শেষ, এবার জিনিসটা ভাইরাল করা যাক। ভাইরাল তার আগে শেষ একবার পরীক্ষা। ইয়েস ইয়েস, জয়ন্ত জয়ন্ত, হ্যাঁ। ও ভালো কথা, ভালো কথা। আমার ম্যাগনাম ওপাসটা তো শোনানোই হয়নি আপনাকে স্যার। সেদিন শুনেছিলেন বটে, কিন্তু পুরোটা শোনেননি। পুরোটা না শুনলে আমার সুর কাজ করে না। না 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 স্যার, পালানোর চেষ্টা করবেন না। দরজা এখন পাস কি ছাড়া খুলবে না, আর ওটা শুধু আমি জানি। পকেটে হাত চালান ব্যানার্জি। তাড়াহুড়োতে অস্ত্রটা আনতে ভুলে গেছেন। আপনি আমাদের খুন করে বাঁচতে পারবেন না। এটা আপনার বাড়ি, আপনি আমাদের এখানে এনেছেন। আগে না, পুলিশ কিচ্ছু ভাববে না। একটা গোটা মানুষকে আধখানা করে ফেলার শক্তি মিস্টার মিত্রের নেই। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিছুই মিলবে না। বাট আই নিড টু কাম আপ উইথ আ স্টোরি। আই নিড টু কাম আপ উইথ আ স্টোরি। একটা রিমোট কন্ট্রোল জাতীয় যন্ত্র হাতে তুলে নেয় দীপ। সঙ্গে সঙ্গে গোটা ফ্ল্যাট জুড়ে লুকোনো স্পিকার থেকে একটি বিশেষ সুর গমগমিয়ে বেজে ওঠে। প্রাচীন আর্মেনিয়ান বাঁশি ডুডুক বাজছে। ভারী মায়াবী একটা সুর, প্রকৃতির নিয়ম অমান্য করে বেজে চলেছে সেটা। স্যার স্যার, আপনাকে খুন করার ইচ্ছে ছিল না জানেন। আপনি মানুষটা খারাপ না, কিন্তু ওই যে সেদিন রেকর্ডিংয়ে শুনে ফেলেছিলেন মিউজিকটা। একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পাবেন মৃতদের সবার হোয়াটসঅ্যাপেই ওই মিউজিক ফাইলটা আমিই পাঠিয়েছি। কিভাবে খুনটা হয়েছে সেটা বুঝতে না পারলেও সন্দেহ তো নিশ্চয়ই করতেন। আমার হাতে যখন অস্ত্র আছে, লাইসেন্স আছে, তখন চালাবো না কেন বলুন তো? হ্যাঁ, আর মিস গাঙ্গুলি, তাকে তো তুমি নাকি ভালোবাসতে? না, প্রকৃত শিল্পী কাউকে ভালোবাসে না, ভালোবাসে শুধু তার আর্টকে, তার আর্ট। আর তাছাড়া ওর মৃত্যু পরোয়ানাতে তো আপনি সই করেছিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম ওকে গাড়িতেই রেখে যাব কিনা। ব্যানার্জি বুঝতে পারেন পালানোর সব পথ বন্ধ হয়ে যাচ্ছে একটু একটু করে। মিষ্টি সুরটা ভয়াবহ কোনো অতি প্রাকৃত ছন্দে বেজে চলেছে এখন। শয়তানি হাসিটা এখনো লেগে রয়েছে দীপের মুখে। সে বলে চলেছে, এখনো বলবেন দীপ্তাংশু মিত্রের কোনো এক্স ফ্যাক্টর নেই, এখনো বলবেন আমি জাত মিউজিশিয়ান নই। তার হাসির তেজ বাড়তে থাকে। ব্যানার্জির মনে হয় সেই স্টুডিওতে দেখা মেয়েটা এসে দাঁড়িয়েছে তার ঠিক পেছনে। তিনি চোখ বন্ধ করে নেন। কোমরের কাছে একটা স্পর্শ অনুভব করেন। এমন সময় সুরটা ছাপিয়ে অন্য একটা শব্দ শোনা যায়, কুকুরের ডাক। খুব চাপা কুই কুই স্বরে আওয়াজ করছে কুকুরটা। মনে হচ্ছে যেন কাঁদছে সে। শরীরটাকে মাটির কাছে এনে বারবার আছড়ে ফেলছে নিজের চোয়ালটা। কুকুরটা বুঝতে পেরেছে যে সুরটা ফ্ল্যাটময় বেজে চলেছে সেটা অশুভ, সেটা মানুষের ক্ষতি করে। কুকুর মানুষের ভাষা বুঝতে না পারলেও সুরের ভাষা বুঝতে পারে। নিজের মনিবকে এভাবে পাল্টে যেতে দেখে, অন্যের ক্ষতি করতে দেখেই হয়তো কাঁদছে সে। এই এই তোর আবার কি হলো? এই দীপ নিচু হয়ে তার মাথায় হাত রাখে। সঙ্গে সঙ্গে অভাবনীয় একটা কাণ্ড ঘটে। কুকুরটা এক ঝটকায় লাফিয়ে উঠে দীপের টুটি কামড়ে ধরে। ব্যাপারটা ঘটবে দীপ আশা করে। সে এক পলকের জন্য থতমত খেয়ে যায়, তারপর দু হাতে ঠেলে সরানোর চেষ্টা করে প্রাণীটাকে। না পেরে আছড়ে পড়ে বিছানার উপরে।
এমনভাবে টুটিটা কামড়ে ধরেছে যে তার গলা থেকে একটা গোঙানি আর রক্ত ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। দীপ হাত চালিয়ে একটু আগে ছুরিটা পায় কোনো মতে, মুহূর্তে সেটা চালিয়ে দেয় কুকুরের পেট লক্ষ্য করে। বারবার চালাতে থাকে ছুরিটা। কুকুরটা চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু মনিবের টুটি সে ছাড়বে না। সে বুঝতে পারছে যে তার মৃত্যু আসন্ন, তবে মরার আগে তার মনিবের ভেতরে বাসা বাঁধা এই অশুভ শয়তানকে ছিঁড়ে ফেলতে চায় সে। ব্যানার্জি খেয়াল করেন তার কোমর থেকে সেই চাপটা এবার ধীরে ধীরে কমে আসছে। মিনিট খানেক পরে সুরটা শেষ হবার আগেই মিলিয়ে আসে। সেই সঙ্গে দীপ আর কুকুরটার রক্তাক্ত নিথর দেহ বিছানা থেকে খসে মেঝের ওপর গড়িয়ে পড়ে। কুকুরটা কুই কুই করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ওঠে কয়েকবার। চোখ দুটো রক্তে ভিজে যাচ্ছে তার, শরীরময় অসংখ্য ক্ষতচিহ্ন। একটু পরেই তার দেহ স্তব্ধ হয়ে যায়। ব্যানার্জির মনে হয় তিনি পায়ে বল পাচ্ছেন না। সুরটা বন্ধ হয়ে যেতে চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধ লাগে তার। চোখ বন্ধ হয়ে আসে ধীরে ধীরে। কোনো রকমে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করেন। ফোনটা রিসিভ হতে কোনো রেসপন্সের অপেক্ষা করলেন না তিনি। শরীরের সমস্ত শক্তি একত্র করে উচ্চারণ করলেন, সেন্ড হেল্প। হাত থেকে খসে পড়ে ফোনটা। জ্ঞান ফিরতে তৃষা দেখে একটা গাড়ির ব্যাক সিটে শুয়ে রয়েছে সে। গাড়িটা ধাবমান। উঠে বসে সামনের সিটে। ব্যানার্জিকে দেখতে পায়। মনটাকে একটু শান্ত করে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? আগে তোমাকে বাড়িতে ড্রপ করব, তারপর একটু থানায় যাব, দরকার আছে। আর দীপ, ও কোথায় গেল? ব্যানার্জি কিছুক্ষণ চুপ করে থাকেন। কলকাতার রাস্তায় এখন গাড়ি ঘোড়ার সংখ্যা কমে এসেছে। তৃষা বুঝতে পারে তার বাড়ির পথেই চলেছে গাড়িটা। দীপের বাড়িতে কি হলো বলুন তো? আর জয়ন্ত? সেসব পরে হবে না হয়। ও গড, আই কান্ট থিঙ্ক। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইউ লুক ডেভাস্টেটেড। একটা গান শুনবেন? ইট উইল চিয়ার ইউ আপ। তৃষা কিছু উত্তর দেয় না। ব্যানার্জি হাত বাড়িয়ে কার রেডিওটা অন করে দেন। কয়েক সেকেন্ড কোনো শব্দ শোনা যায় না। তারপর মিষ্টি গানের সুর ভেসে আসে। শুনছিলেন সুর, রচনা শায়ক আমান, গল্প পাঠে দীপ, দীপ্তাংশুর চরিত্রে সমক, নিরলস ব্যানার্জির ভূমিকায় মীর, রিমির ভূমিকায় শ্রী, তৃষার চরিত্রে অয়ন্তিকা এবং সানডে সাসপেন্সে প্রথমবার কণ্ঠশিল্পী হিসেবে জয়ন্তর চরিত্রে স্বয়ং লেখক শায়ক আমান। বিকাশের চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ। গল্পের সূত্রধার আমি অগ্নি। বিলেত থিম শায়ক। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড। পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হলো শায়ক আমানের লেখা সুর। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।